ভিউয়ার্স, আপনাদেরকে এডুকেটিভ সলিউশন চ্যানেলটির পক্ষ থেকে জানাচ্ছি স্বাগত। সাথে আছি আমি মোহাম্মদ আসিফউদ্দিন। আজকে আলোচনা করব রসায়ন চতুর্থ অধ্যায়ের মূলের পর্যাবৃত্ত ধর্ম নিয়ে। আমি পর্যাবৃত্ত ধর্মের ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পরমাণুর আকার নিয়ে পূর্বের ভিডিওতে আলোচনা করেছি। এই ভিডিওতে আলোচনা করব আমি আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি ও তড়িৎ ঋণাত্মকতা নিয়ে। ভিউয়ার্স, প্রথমে আসি আয়নীকরণ শক্তি কাকে বলে। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক গ্যাসীয় পরমাণুর এক মৌল ইলেকট্রন অপসারণ করে এক মৌল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। আয়নীকরণ শক্তি একটি পর্যাবৃত্ত ধর্ম। একই পর্যায়ে আমরা জানি কি, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পায়, আর ডান থেকে বামে আসলে পরমাণুর আকার বৃদ্ধি পায়। পরমাণুর আকার হ্রাস পেলে আয়নীকরণ শক্তির মান বাড়ে, আর পরমাণুর আকার বৃদ্ধি পেলে আয়নীকরণ শক্তির মান কমে। ভিউয়ার্স, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন যে আয়নীকরণ শক্তিটা কি, অর্থাৎ একটি গ্যাসীয় মৌল তার এক মৌল গ্যাসীয় পরমাণু অপসারণ করে এক মৌল ইলেকট্রন অপসারণ করে এক মৌল ধনাত্মক আয়নে পরিণত হওয়ার জন্য যে শক্তির প্রয়োজন তাকে আয়নীকরণ শক্তি বলে। তাহলে আমরা যদি এখানে লক্ষ্য করি লিথিয়ামের ক্ষেত্রে আমরা যদি দেখি, এটা যদি লিথিয়াম হয়, আমরা যদি দেখি লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3। তাহলে এর প্রথম শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকবে? 2টি। দ্বিতীয় শক্তি স্তরে 1টি। এই একটি ইলেকট্রন অপসারণ করে, এই একটি ইলেকট্রন অপসারণ হবে, একটি ইলেকট্রন অপসারণ করলে কি হয়, এই যে তাহলে শক্তি স্তর কয়টি থাকে? আমরা যদি এখানে যদি এভাবে দিই, আমরা এটা হচ্ছে নিউক্লিয়াস, তাহলে এখানে কি হলো, লিথিয়াম তার সর্বশেষ শক্তি স্তরে এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত হয়েছে, আর এটি হচ্ছে আয়নীকরণ শক্তি। তাহলে সংজ্ঞাটি কি ছিল? গ্যাসীয় অবস্থায় এক মৌল গ্যাসীয় পরমাণু থেকে এক মৌল ইলেকট্রন অপসারণ করে এক মৌল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে বলা হয় আয়নীকরণ শক্তি। অর্থাৎ এই একটি মৌল ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়েছে সেটি হচ্ছে আয়নীকরণ শক্তি। এরপর আয়নীকরণ শক্তি একটি পর্যাবৃত্ত ধর্ম। সোডিয়াম হচ্ছে গ্রুপ 1, ম্যাগনেসিয়াম হচ্ছে গ্রুপ 2, 1, 2। এরা হচ্ছে পর্যায় 3 নং পর্যায়ে। তাহলে পর্যায় 3 গ্রুপ 1 হচ্ছে সোডিয়াম, গ্রুপ 2 হচ্ছে ম্যাগনেসিয়াম। সোডিয়ামের পারমাণবিক আকারটা হচ্ছে বড়, ম্যাগনেসিয়ামের পারমাণবিক আকারটা হচ্ছে ছোট। তাহলে সোডিয়ামের পারমাণবিক আকার যদি বড় হয় তাহলে কি হবে? আয়নীকরণ শক্তির মান হ্রাস পাবে। তাহলে সোডিয়ামের আয়নীকরণ শক্তির মান কম, আর পারমাণবিক আকারটা যদি কমে তাহলে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পাবে। তাহলে ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তির মান বেশি। ভিউয়ার্স, আশা করি আপনারা আয়নীকরণ শক্তিটা কি সেটা বুঝতে পেরেছেন। এবার আসি আমরা ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তিটা কাকে বলে? গ্যাসীয় অবস্থায় এক মৌল গ্যাসীয় পরমাণুতে এক মৌল ইলেকট্রন প্রবেশ করিয়ে এক মৌল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি অপসারিত হয় তাকে বলা হয় ইলেকট্রন আসক্তি। ভিউয়ার্স, তাহলে আমি সংখ্যাটি কি বলেছি? গ্যাসীয় অবস্থায় এক মৌল গ্যাসীয় পরমাণুতে এক মৌল ইলেকট্রন প্রবেশ করিয়ে এক মৌল ঋণাত্মক আয়নে পরিণত করতে হলে যে পরিমাণ
শক্তি এর নির্গত হয় তাকে বলা হয় হচ্ছে ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি হচ্ছে একটি পর্যাবৃত্ত ধর্ম। আমরা জানি পর্যায় সারণীতে একটি পর্যায়ে আমরা বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পায়, আর পরমাণুর আকার হ্রাস পেলে ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায়। আবার একটি গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পায়। পরমাণুর আকার বৃদ্ধি পেলে ইলেকট্রন আসক্তির মান হ্রাস পায়। ভিউয়ার্স, আশা করি আপনারা ইলেকট্রন আসক্তিটা বুঝেছেন। অর্থাৎ ইলেকট্রন আসক্তি কি? ইলেকট্রন আসক্তি হচ্ছে এক মৌল ইলেকট্রন প্রবেশ করিয়ে ওই গ্যাসীয় মৌলটাকে ঋণাত্মক আয়নে পরিণত করা হবে, করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় এটি হচ্ছে ইলেকট্রন আসক্তি। এরপরে আসি আমরা তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে এর সঙ্গে হচ্ছে দুটি অধাতব পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয় তখন দুটি তড়িৎ ঋণাত্মকতাটা কি? তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে দুটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয় তখন তাদের ওই ইলেকট্রনটিকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। অর্থাৎ দুটি পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ যখন একটি অণুতে পরমাণু পরিণত হয় ওই অণুটি এই ইলেকট্রনকে তার নিজের দিকে আকর্ষণ করে। আকর্ষণটাকে বলা হয় হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে একটি পর্যাবৃত্ত ধর্ম। আমরা জানি পর্যায় সারণীতে বাম থেকে ডানে গেলে মৌলের পরমাণুর আকার হ্রাস পায়, আর গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে নামলে পরমাণুর আকার বৃদ্ধি পায়। পরমাণুর আকার হ্রাস পেলে তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পায়, পরমাণুর আকার বৃদ্ধি পেলে তড়িৎ ঋণাত্মকতার মান হ্রাস পায়। আমরা যদি দেখি যে এই যে সোডিয়াম আর ক্লোরিন এর মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? সোডিয়ামের অবস্থান কোথায়? আমরা যদি পর্যায় সারণীতে সোডিয়ামের অবস্থান নির্ণয় করে আমরা কি পাই? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তারপর আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি আমরা পাই হচ্ছে 1s2 2s2 2p6 3s 1 2 4 10 11। তাহলে সোডিয়ামের এরা যদি আমরা করি ইলেকট্রন বিন্যাস করি তাহলে এটা কি এর সর্বশেষ প্রধান শক্তি স্তর হচ্ছে 3, তাহলে এর পর্যায় নম্বর হচ্ছে 3। আর এস অরবিটাল আছে, সবচেয়ে বাইরের অরবিটাল হচ্ছে এস অরবিটালে ইলেকট্রন সংখ্যা কত? 1টি। তাহলে সোডিয়ামের গ্রুপ সংখ্যা হচ্ছে 1। সোডিয়াম তাহলে তৃতীয় পর্যায়ের 1 নং গ্রুপে অবস্থিত। তাহলে সোডিয়াম তৃতীয় পর্যায় 1 নং গ্রুপ। সোডিয়ামের অবস্থান তৃতীয় পর্যায়ে 1 নং গ্রুপ। আমরা যদি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি পাই? ক্লোরিন, আমরা জানি ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। তাহলে কি হবে? 1s2 2s2 2p6 3s2 3p5। তাহলে ভিউয়ার্স একটু লক্ষ্য করুন, ক্লোরিনের যখন আমরা ইলেকট্রন বিন্যাস করলাম তার সর্বশেষ সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তর কত? 3। তাহলে এর ক্লোরিনের পর্যায় সংখ্যা কত আমরা জানি? 3। আমরা এখানে লিখি পর্যায়। ক্লোরিনের পর্যায় হচ্ছে তৃতীয় পর্যায়। তা এবার ক্লোরিনের গ্রুপটা দেখি। ক্লোরিনের সর্বশেষ অর্থাৎ বাইরের শক্তি স্তরে s এবং p অরবিটাল রয়েছে। তাহলে আমরা কি করব? এই sp অরবিটাল অর্থাৎ গ্রুপ নম্বর বের করার 2 নং নিয়ম অনুযায়ী আমরা বের করতে পারি। s এবং p অরবিটালের ইলেকট্রনগুলো যোগ করে তার সাথে 10 যোগ করব। তাহলে এখানে আছে 2টা, এখানে আছে 5টা, 7টা। এর সাথে 10 যোগ করলে আমরা কত পাই? 17। তাহলে ক্লোরিনের গ্রুপ সংখ্যা কত? 17। তাহলে 17 নং গ্রুপ। 17 নং গ্রুপ। ভিউয়ার্স তাহলে আপনারা লক্ষ্য করুন, সোডিয়াম হচ্ছে তৃতীয় পর্যায়ের 1 নং গ্রুপ, ক্লোরিন হচ্ছে তৃতীয় পর্যায়ের 17 নং গ্রুপ। অর্থাৎ সোডিয়ামের অবস্থান হচ্ছে পর্যায় সারণীর সবচেয়ে বামে, আর ক্লোরিনের অবস্থান হচ্ছে পর্যায় সারণীর একেবারে ডানে। তাহলে আমরা কি জানি? পর্যায় সারণীতে
বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পায়, আর পরমাণুর আকার হ্রাস পেলে তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পায়। অর্থাৎ সোডিয়াম থেকে যখন ক্লোরিনের দিকে আসবে তখন কি পরমাণুর আকার হ্রাস পাবে, অর্থাৎ ক্লোরিনের পরমাণুর আকারটা সোডিয়ামের আকারের চাইতে অনেক ছোট, এই কারণে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। অর্থাৎ পর্যায় সারণীর যে সকল মৌল ডানে আছে তাদের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, যারা বামের দিকে আছে তাদের তড়িৎ ঋণাত্মকতার মান কম। তার কারণ হচ্ছে পরমাণুর আকার হ্রাস পেলে তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পায়। ভিউয়ার্স, আশা করি আপনারা তড়িৎ ঋণাত্মকতাটা কি বুঝেছেন। ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করেছি আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি ও তড়িৎ ঋণাত্মকতা। আশা করি আপনারা এই তিনটি বিষয় ভালোভাবে বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই লাইক কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমার চ্যানেলটি যদি এখনো কেউ সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।